আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় ১৯৬০ বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা ৬ দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের ১৪টি অঞ্চলের মধ্যে ১০টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকেই এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনূস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে 16টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন 18 ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় 14 ঘন্টা পর মোহাম্মদ ইউনূসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনূসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে, বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এ কাজ করেছে, সেই কারণেই কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? দর্শক, গত 16 মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বাড়বাড়ন্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস। 18 ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্রেফ সহিংসতা বললে ভুল হবে। এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব। চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটল। কারণ বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার ভবনে কর্মরত প্রায় 30 জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে। পত্রিকাটির সাংবাদিক চাইমা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলেছ। ভিডিওতে দেখা গেছে ডেইলি স্টার সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল। পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সরকার তো তখন ছিল সেই বাঁশি বাজানোতে ব্যস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল। পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয়। সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনের প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম আলোর অফিস উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে। পত্রিকাটি বলছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার 27 বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি। হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। রাজশাহী, কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়েছে। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল। রাত 2:45টায় যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন, মব তাকেও ছাড়ল না।
পরিসংখ্যান বলছে অধ্যাপক ইউনূসের গত 16 মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। টিআইবির পরিসংখ্যান বলছে ডক্টর ইউনূসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত 6 জন সাংবাদিক খুন হয়েছেন, 27 জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে, 450 বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা হয়। নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর, তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার, সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও উড়িয়ে দেওয়া হয়। একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরে। তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি, আনা হয় বুলডোজারও। দর্শক, একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন। চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয়। উত্তরায় 32টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরা চালানো হয়েছে। চট্টগ্রামে প্রয়াত মিয়ার মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়। দর্শক, রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি। এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাজ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার, অন্তত 2টো ওয়ার্কিং ডে দিতে হবে। তবে না, 2টো ওয়ার্কিং ডে লাগেনি। সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে 12 ঘন্টা পর। একটি নয়, 2টি। প্রথম বিবৃতিটি আসে 19 ডিসেম্বর দুপুর 1:02 যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। 2 সম্পাদককে 1 গামলা গভীর সমবেদনা আর 1 বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দর্শক, যেখানে 27 বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে, তারপর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি। দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর 1:28। এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ। পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয়, তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে? ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেইলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মবকে লাইসেন্স দেওয়া? সমালোচকরা বলছেন মোহাম্মদ ইউনূস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি। এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে? সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন, তুমি সর্ব হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আরেকজন লিখেছেন, সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে, কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই। দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় 24 ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা। কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশ দুটির দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদির
নামাজে জানাজা হবে 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দর্শক, এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:20 আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, গত 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি। আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে। 18 ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায়, তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে। ঈর্ষা এখন সার্কাসের রূপ নিয়েছে। 10টি দেশের দূতাবাস, সাথে অধ্যাপক ইউনূসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে, ইউনূস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন, একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটোগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে, কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল। দর্শক, 18 ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয়, যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয়, তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতাটুকুই অবশিষ্ট থাকে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না, তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে, সে প্রশ্ন থেকে যায়। সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক, কিন্তু সতর্কবাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনূসের এই 16 মাস বিবৃতি 16 মাস হিসেবে লেখা থাকবে। প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া চলছে। 18 ডিসেম্বরও বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও। ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র আবারও চালু করলেও বাংলাদেশের আরও 2টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তার চেয়ে উদ্বেগের বিষয় হলো, ভারত বাংলাদেশ সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরও বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকেন নেক সীমান্তে ভারত 4 নম্বর সামরিক ঘাঁটি স্থাপন করার চিন্তা ভাবনা করছে। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়াতেও পুরো কূটনৈতিক পাড়া কেঁপে উঠছে। শুধু ভারত নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা। বিদেশি রাষ্ট্রদূতদের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 18 ডিসেম্বর ব্রিফিং এর আয়োজন করে, যেখানে পররাষ্ট্র সচিব বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত। যদিও ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থার যে সঙ্গীন অবস্থা, তাতে চিন্তিত বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়েছে, সেটি হলো, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে। দর্শক, এই মুহূর্তের প্রধান খবর হলো, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রথম আলোর খবরে নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী উত্তেজনা দেখা দেয়। মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের হাই কমিশনারকে ডেকে পাঠায়। প্রথমে ঢাকা ডাকলো, তারপর দিল্লি পাল্টা ডাকলো। এতদিন বলা হচ্ছিল সম্পর্কটা তলানিতে ঠেকেছে, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে সম্পর্কের তলানি ক্ষয়ে মাটির নিচে চলে গেছে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। 17 ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাল্টাপাল্টি উত্তেজনা দেখা গেছে, তার রেশ 18 ডিসেম্বরও ছিল।
18 ডিসেম্বর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করা হয়। রাজশাহীতে জুলাই 36 মঞ্চ নামক একটি প্ল্যাটফর্মের অধীনে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাইকমিশন অভিমুখে মার্চ করে। পুলিশ এই মিছিলগুলোকে ব্যারিকেড দিয়ে আটকে দিলেও বিক্ষোভকারীরা ছিল মার মুখী অবস্থানে। দর্শক, আগের দিন বন্ধ করে দেয়া ঢাকার আইভ্যাক ভিসা কেন্দ্রটি 18 ডিসেম্বর পুনরায় চালু হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। কিন্তু একই দিনে রাজশাহী এবং খুলনার দুটি সহকারী হাইকমিশনের ভিসা সেন্টার নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করে ভারত। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকার কেন্দ্র খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে দেখালো তারা স্বাভাবিকতা চায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র বন্ধ রেখে তারা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে তাদের অসন্তোষ এখনো কাটেনি। কূটনীতিকরা বিষয়টিকে বলছেন এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিপ্লোম্যাসি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চরমপন্থী গোষ্ঠী বলার জন্য 72 ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। যদি ভারত ক্ষমা না চায় তবে 23 ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, একই দিন ভারতের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। দুটি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার চেয়ে বড় খবর হলো ভারত বাংলাদেশের সীমান্তে তার সামরিক তৎপরতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ চিকেন নেক সীমান্তে মিজোরামের চতুর্থ একটি ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগকারী এই সরু অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ফোকাস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে চরমভাবে শঙ্কিত করেছে বলে এর মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। ভারত এই করিডোরকে এখন ফর্টিফাইড স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপান্তর করছে। ভারত চিকেন নেক সুরক্ষার জন্য একটি আর্ক তৈরি করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ এবং আসামের বামনী সীমান্তে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এছাড়া আসামের বামনীতে যে লাচিত বরফুকন সামরিক স্টেশন তৈরি হয়েছে সেটি ছিল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের প্রথম বড় ঘাঁটি। নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের ডিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি 19 ডিসেম্বর মিজোরামের তুয়ামপুই এবং সীমান্তে পারবা ও সিলসুরি আউটপোস্ট পরিদর্শন করবেন। এই ঘাঁটির উদ্দেশ্য হলো বাংলাদেশের স্টেট ও নন স্টেট অ্যাক্টর থেকে আসা যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা তৈরি করা। দর্শক, বাংলাদেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন। সে ঘোষণার পরে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হুমকির প্রেক্ষিতে ভারত তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ভারত চিকেন নেককে ঘিরে একটি রিং ফেন্সিং কৌশল নিয়েছে। জানা গেছে, ভারতীয় বিমান বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি নতুন ফাইটার স্কোয়াড্রন স্থাপনের জন্য আগ্রহী। এই ঘাঁটির মূল লক্ষ্য হবে মিয়ানমার, বাংলাদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কভার করা। এছাড়া ভারত সীমান্তে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, যা বাংলাদেশের আকাশ সীমার গভীরে নজরদারি চালাতে সক্ষম। ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভাবিয়ে তুলেছে বিদেশি রাষ্ট্রদূতদের। সে উদ্বেগের কথা তারা জানিয়েছেন। 18 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় থাকা কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের হাইকমিশন ঘেরাও কর্মসূচি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি দূতাবাসরা। এ নিয়ে গত কয়েকদিনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে এমনটা আজ করতে পেরে কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি রুদ্ধদ্বার ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই স্বল্প সময়ের নোটিশে এই ব্রিফটি নির্ধারণ করা হয়। ঢাকায় থাকা বিভিন্ন মিশনের প্রায় 40 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার, মিশন প্রধান এবং প্রতিনিধি এতে অংশ নেন।
দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবগত। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক নিয়মাবলীর অধীনে যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলো পূরণ করবে, যার অর্থ হলো বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, বিদেশি রাষ্ট্রদূত ও মিশনগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা তুলে ধরা হয়। ঘোষিত কর্মসূচি ছাড়াও রাতে কূটনৈতিক পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার তথ্য তারা তুলে ধরেন। এমন প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষায়িত কূটনৈতিক সুরক্ষা ইউনিটগুলোর সঙ্গে কূটনৈতিক এলাকার চারপাশের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্কতায় রয়েছে। মিশন বা তাদের স্থাপনাগুলোকে প্রভাবিত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এবং বহু জেল পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারায় তাদের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। এই অস্ত্রগুলো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাওয়ার ভয় কূটনীতিকদের উদ্বেগকে আরো বাড়িয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক নির্বাচনের আগে মানবাধিকার পরিস্থিতি, হরে দরে সাংবাদিক গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে উদ্বেগ জানানো হয়। বৈঠকের একাধিক সূত্র বলছে, সরাসরি কোনো শর্ত না দিলেও পশ্চিমা দেশগুলো পরিষ্কার করে দিয়েছে, যদি নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয়, তাহলে তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সীমিত করতে পারে। রাষ্ট্রদূতদের সংখ্যা যদি ডিসেম্বর মাসের মতো সামনের দিনগুলোতে উত্তেজনা বজায় থাকে, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। সেক্ষেত্রে পর্যবেক্ষকরা সরে গেলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। যদি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাহলে আসতে পারে আরো কড়া সিদ্ধান্ত। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেবল কূটনীতির টেবিলে নেই, তা এখন রাজপথের স্লোগান আর সীমান্তের বাংকারে স্থানান্তরিত হয়েছে। সাথে যোগ হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ত্রিশঙ্কুর অবস্থা, যেটি ভাবিয়ে তুলেছে বাংলাদেশি বিদেশি বন্ধুদেরকেও। সরকার যতই শর্ট নোটিশে ব্রিফ করে বোঝানোর চেষ্টা করুক, বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা যে কড়া নজর রাখছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ভারত বাংলাদেশ উত্তেজনা কমার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে আনতে না পারলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।